আমার এক বন্ধুর চাচা মারা গেছে রোড অ্যাক্সিডেন্টের মাধ্যমে। তো আমার বন্ধু আমাকে ফোন দিয়ে বলে তুই অমুক হাসপাতালে চলে যা, কারণ আমার বন্ধু তখন শহরে ছিল না, সে ছিল খুলনাতে, মানে তার নিজ শহরে ছিল, এই জন্য তার পরিবর্তে আমাকে যেতে লাগছে। তো আমি থাকতাম মোহাম্মদপুরে, আমি একটা মেসের মধ্যে থাকতাম। তো আমার সেই হাসপাতালে যেতে যেতে সময় লেগে যায় 2 থেকে 3 ঘন্টা। তখন সময় ছিল দুপুর 3টা, সম্ভবত 3টা সাড়ে 3টা এরকম হবে। তো আমি যে প্রথম যেটা নিউজ পাই সেটা হলো তার চাচা মারা গেছে। পরবর্তীতে আমি আমার বন্ধুকে ফোন দিয়ে বলি, দেখ বন্ধু, তোর মামা মনে হয় না বেশিক্ষণ বাঁচবে, তুই একটু তাড়াতাড়ি চলে আসার চেষ্টা কর। কিন্তু আমার বন্ধু ছিল অনেক চালাক টাইপের, সে আমাকে বলতেছে, দেখ বন্ধু, মারা গেলে বলে দে মারা গেছে, সে এত ঘুরায় পেঁচায় লাভ নাই। তখন আমি তাকে বলে দিই, হ্যাঁ বন্ধু, তোর চাচা মারা গেছে। তখন সে আমাকে বলে, আচ্ছা ঠিক আছে, আমি 15 থেকে 20 মিনিটের মধ্যে তোকে আমি কল দিচ্ছি। তো 20 মিনিট পরে আমার বন্ধু ফোন দেয়, ফোন দিয়ে বলে যে, বন্ধু দেখ, আমার আসতে তো অনেক সময় লেগে যাবে, প্রায় 5 ঘন্টার মতো সময় লেগে যেতে পারে। তার বদল তুই একটা কাজ কর, তুই লাশটাকে নিয়ে চলে আয়, কারণ লাশটাকে আবার আমাদেরকে যা রাজা পড়াইতে হবে, দাফন কাফন আছে, এই জন্য তুই অ্যাম্বুলেন্স বা কোনো গাড়ি যদি সম্ভব হয় অ্যারেঞ্জ করে আমার চাচাকে নিয়ে চলে আয়। তো আমার আসলে ওই মুহূর্তে মাথা কাজ করছিল না। এর কারণ হলো কি, আমি কখনো হাসপাতাল থেকে লাশ রিলিজ করি নাই, এবং অ্যাক্সিডেন্টের লাশ হয়, এটা কেস মামলা হয়, মানে ময়না তদন্তের একটা ইস্যু থাকে, সে কারণে আমার মাথায় কোনো কাজ করতেছিল না, কারণ কখনো আমি এসব কাজ করিনি। তার এই কথা বলার পরে আমার মাথা কাজ করতেছিল না পুরোপুরিভাবে। তো সেই দিন একটা ওয়ার্ড বয়কে পাই, সে আমাকে খুবই দ্রুত কাজগুলো বুঝিয়ে দিল, প্রায় 20 থেকে 25 মিনিটের মধ্যেই আমাকে কি কি কাজ করতে হবে আর কত দ্রুত আমি এখান থেকে বের হতে পারবো। সেই ওয়ার্ড বয়টি আমাকে বলে দিল, হাসপাতালটির পেছনের সাইডে আপনি যান, সেখানে অনেক অ্যাম্বুলেন্স পাবেন, আপনি এবং আপনার ড্রাইভারের কোনো অভাব হবে না। আমি তাকে অনেক ধন্যবাদ জানাই। তারপরে আমি সেখান থেকে বের হয়ে যাই, এবং সেখানে অ্যাম্বুলেন্সগুলো ছিল, সেখানে কয়েকটি টিএস্টলও ছিল, এবং আমি সেখানে যে বলি, এখানে অ্যাম্বুলেন্সের ড্রাইভার কে আছেন? আমার কথা শোনার পরে সেখান থেকে 5 থেকে 6 জন লোক চলে আসলো, কারণ তাদেরও একটা ট্রিপের হিসাব আছে, এবং তারা সেই সময় ট্রিপ পাচ্ছিল না। তো সবাই উঠে আসে, আমাকে বলতেছে, আপনি রোগী নিয়ে কোন জায়গায় যাবেন? তো আমি তাদেরকে বলি, ভাই রোগী না, আমি লাশ নিয়ে যাব। তো ওই কথা শুনে 3 থেকে 4 জন লোক চলে যায় সেখান থেকে, এবং বাকি 2 জনের মতো ছিল। তো তাদের মধ্যে একজন বলল, লাশ কোথায় যাবে, ঢাকার ভিতরে না বাহিরে? তখন আমি বললাম, না, লাশ যাবে খুলনা। তো সেই লোকটা বলল, লাশটা কবে যাবে, আজকে না কালকে? তো আমি বললাম, আজকে যাবে, মানে এখনই যাবে, সেটা বললাম। তো এই কথাটা বলার পরে ওই লোকটা যখন শুনলো এখনই যাবে, তখন সেই লোকটা সেখান থেকে চলে গেল। তো তার সাথে যে আরেকটা লোক ছিল, সেই লোকটাও সেখান থেকে চলে গেল। তো এখন আমার সাথে আর কোনো ড্রাইভার নাই। তো আমি আমার বন্ধুকে ফোন করলাম, বন্ধু এখন তো কোনো ড্রাইভার পাচ্ছি না। তো আমার বন্ধু বলল, তুই কিছুক্ষণ অপেক্ষা কর, বাইরে থেকে হুট করে যে অ্যাম্বুলেন্সটা আসবে, মানে হাসপাতালের ভিতরে ঢুকবে, তার পিছনে পিছনে তুই ভেতর পর্যন্ত যাবি, আর ওই অ্যাম্বুলেন্সের যে ড্রাইভার বা হেল্পার আছে, তারা অন্যজনের সাথে কথা বলার আগেই তুই কথা বলা শুরু করে দিবি, তাহলে দেখবি তারা রাজি হয়ে যাবে। তো এরকম অনেক সময় হয়ে গেল। তো আমি আর গাড়ি পাচ্ছি না, অনেকক্ষণ ধরে সে জায়গায় দাঁড়িয়েছিলাম। তো আমার একটা ফ্রেন্ড আছে যার নাম রকিবুল, তাকে আমি ফোন দিই। সে খুব সম্ভবত এই 10 থেকে 12 কিলোমিটার ঢাকার মধ্যেই ছিল, মানে মোহাম্মদপুরের কাছাকাছি ছিল। তাকে যখন আমি ফোন দিলাম, তখন সে আমাকে বলতেছে, আচ্ছা ঠিক আছে, তুই সেখানে বসে থাক, আমি আসতেছি। কিছুক্ষণ অপেক্ষা করতে করতে আমি আমার বন্ধু রকিবুলের জন্য বসে থাকার পরে একজন মধ্যবয়স্ক লোক, মানে 55 থেকে 60 বছরের কাছাকাছি হবে, সে আমার কাছে আসে বলতেছে, আপনি লাশ নিয়ে কোথায় যাবেন? তখন আমি তাকে বললাম যে আমি খুলনাতে যাব। আর আমি সেই লোকটাকে অনেক রাগ নিয়ে বলতেছিলাম, মানে হালকা পাতলা রাগ নিয়ে বলতেছিলাম, কারণ আমি জানি রাতে নিয়ে যাওয়াটা একটা রিস্ক হয়ে যায়, প্যারানর্মাল বিষয় তো সেজন্য। পরে সে আমাকে বলতেছে, আপনি তো এভাবে গাড়ি খুঁজে পাবেন না, আপনি না হয় কালকে সকালে রওনা দেন, আর না হলে তো কোনো উপায় নাই। আমি তাকে বললাম, দেখেন যদি কোনো উপায় থাকে তাহলে আমাকে বের করে দেন। পরে সে বলতেছে, আচ্ছা ঠিক আছে, আপনি এখানে একটু বসেন, আমি একটু দেখি কাউকে খুঁজে পাই কি না, এবং যেই লোকটা যাবে সেই লোকটা যদি থাকে তাহলে সে অবশ্যই যাবে। তো সেই লোকটি এই কথাটি বলে সে চলে গেল। তার কিছুক্ষণের মধ্যেই আমার বন্ধু চলে আসলো, তার নাম ছিল রকিবুল, আমি আগেই বলেছিলাম। তো সে আসার পরে আমি তাকে সব ঘটনাগুলো খুলে বললাম। তো সে শোনার পরে সে আমাকে বলতেছে, আচ্ছা ঠিক আছে, যেহেতু গাড়ি পাচ্ছিস না তাহলে একটু বস, সেই লোকটার জন্য একটু অপেক্ষা কর, সেই লোকটা আসতেছে কিনা একটু দেখ। তো আধা ঘন্টা পর সেই লোকটা আসলো, এসে বলতেছে গাড়ি একটা পাওয়া গেছে, কিন্তু ভাড়া লাগবে অনেক।
তখন আমি তাকে জিজ্ঞাসা করলাম কত টাকা লাগবে। সেই লোকটা বলতেছে প্রায় 10,000-এর মতো টাকা লাগবে। তো আমি তাকে বললাম দেখেন আমি তো নিয়ে যাব খুলনা, বেশি হয়ে যাচ্ছে না? তারপর আমি একটা লাশ নিয়ে যাচ্ছি। পরে সেই লোকটা বলতেছে ভাই দেখেন এছাড়া কোনো উপায় নাই, আর কেউ যাবেও না, আপনি যদি অন্য কাউকে পান তাহলে খুঁজে নেন। তো আমি সেখান থেকে রাগ হয়ে উঠে হাসপাতালের ভিতরে চলে আসি এবং দেখতেছি কোনো গাড়ি পাই কি না। এরকম দেখতে দেখতে প্রায় 2 ঘন্টা পার হয়ে গেছে, মাগরিবের সময় চলে আসছে। তো সেই লোকটা আমাকে আবার ডাক দিছে, ডাক দিয়ে বলতেছে ভাই কিছু টাকা কম করে দিয়ে আপনি গাড়িটা নিয়ে চলে যান, তাতে আপনার জন্যই ভালো হবে, আর বুঝতেই তো পারছেন রাতের বেলা, এজন্য গাড়িতে কেউ লাশ নিয়ে যেতে চাবে না। তারপর আমি চিন্তা করলাম আমার বন্ধুকে বলি, যদি সে বলে তাহলে আমি নিয়ে যাব। তো আমি আমার বন্ধুকে ফোন করলাম, ফোন করে বললাম বন্ধু এত টাকা চাচ্ছে, তো তুই কি বলিস? সে বলল বন্ধু তুই টাকার চিন্তা করিস না, তুই নিয়ে চলে আয়। পরে লাশের রিলিজ স্লিপ নেওয়ার পর লাশ গাড়িতে উঠাইছি। তখন মোটামুটি 7টা বাজে। তো যেই ড্রাইভারটা নিয়ে যাবে সেই ড্রাইভারটা তখনও আসে নাই, কিন্তু যেই লোকটা ছিল মানে সেই মধ্যবয়স্ক লোকটা আবদুল্লাপুর পর্যন্ত আসে। আবদুল্লাপুর পর্যন্ত আসার পরে যে ড্রাইভার আছে মেইন ড্রাইভার, সেই ড্রাইভারের সাথে পরিচয় করিয়ে দেয়। লোকটা খুবই ইয়াং ছিল, মানে হ্যাংলা পাতলা টাইপের, আমাদের থেকে 5 থেকে 6 বছরের বড় হবে সম্ভবত। তো তাকে নিয়ে রওনা দেই। মোটামুটি সারাদিনে দৌড়াদৌড়িতে শরীর খুব ক্লান্ত হয়ে যায়। তো আমার বন্ধু রকিবুল, আমি আর বাকি 2 জন, আমরা 4 জনই গাড়ির সামনে বসেছিলাম, পিছনে ছিলাম না। যেহেতু ক্লান্ত ছিলাম সেজন্য আমি ঘুমিয়ে গিয়েছিলাম। তো খুলনার কাছাকাছি আসার পরে আমার ঘুমটা একটু ভেঙে গেল, কারণ আমি দেখতেছি গাড়ি আর চলে না, গাড়ি থামানো আছে। কারণ অনেকক্ষণ ধরে গাড়ি থামানোর কারণে আমার ঘুম ভেঙে যায়। আমার ঘুম ভাঙার পরে আমি ডান দিকে আর বাম দিকে একটু তাকাইলাম, তাকায় দেখতেছি আমার পাশে কেউ নাই। কিন্তু কিছুক্ষণ পরে আমার বন্ধু রকিবুল আসলো, আসার পরে বলতেছে তুই ঘুমাইতেছস? আর এতক্ষণ অনেক কিছু হয়ে গেল, তোর কোনো হুঁশ নাই? তখন আমি তাকে বললাম কি হয়েছে? তখন বলতেছে যে গাড়ি নিয়ে মনে হয় না যে সামনে আর যাইতে পারবো, তারা বলতেছে বিপদ আসতেছে। তখন আমি বললাম কিসের বিপদ? তো আমাকে বলতেছে ভিতরে বসে না থেকে বাইরে চলে আয়। তখন আমি দেখতেছি গাড়ির ড্রাইভার আছে, সেই ড্রাইভারটা দিয়াশালাই বা ম্যাচ যেটাই হোক সেটা দিয়ে আগুন জ্বালাই দিয়ে দাঁড়িয়ে আছে। পরে আমি বললাম কি হয়েছে ভাই? তখন আমাকে বলতেছে আরে ভাই আপনি মনে হয় আপনার লাশ গোসল করে বাইরে নিয়ে আসেন নাই, সম্ভবত অপবিত্র আছে লাশটা। তখন আমি বললাম ভাই অপবিত্র আছে তো কি হয়েছে? তখন সেই লোকটা আমাকে বলতেছে ভাই গাড়ি তো বাতাসে আগাইতেছে না, আপনি ব্যাপারটা বুঝতে পারতেছেন? তখন আমি বললাম ভাই আমি তো ঘুমাইছিলাম, আমি তো কিছু বুঝতেছি না। তখন ড্রাইভারটা বলল ভাই দোয়া দরুদ পড়তে থাকেন, সামনে অনেক বড় বিপদ আসবে। এরকম করতে করতে প্রায় আধা ঘন্টার মতো চলে যায়। আমি গাড়িতে উঠে আবার বসে পড়ছি। হঠাৎ করে সে অ্যাম্বুলেন্সের কেবিন লাইট জ্বালিয়ে হেডলাইট জ্বালিয়ে দিছে। জ্বালানোর পর বলতেছে আপনারা কেউ ভিতরে থাকিয়েন না মামা, বাইরে চলে আসেন মামারা। তো অ্যাম্বুলেন্সের হেল্পার এবং ড্রাইভার 2 জনে বাইরে দাঁড়িয়ে আছে। ড্রাইভার দোয়া দরুদ পড়তেছে আর বলতেছে তোরা এখান থেকে চলে যা, তোরা এখানে কেন আসছিস? আর রাস্তার 2 পাশে গাছগুলো ঝাঁকা দিয়ে উঠছে হঠাৎ করেই। পাশে ছিল ধান ক্ষেত ছিল, তো সেখান থেকে কি জানি নড়াচড়া করতেছে ছোট বাচ্চার মতো, মানে হাঁপুড় দিয়ে আসতেছে আমাদের সামনে, মানে সেই ক্ষেত থেকে উপরে উঠে আসতেছে। তাদের সমস্ত শরীর কালো, হাঁটু দিয়ে এবং হাত দিয়ে উঠে আসতেছে। মানুষ ছিল না এটা বোঝা যাচ্ছিল, তাদের ফেসগুলো খুবই বিকৃত ছিল। আর একবার ডান দিকে যাচ্ছিল, একবার বাম দিকে যাচ্ছিল, কিন্তু আমাদের কাছে আসতেছিল না। জীবনে প্রথমবার এভাবে দেখতেছিলাম। এই জিনিসগুলো তো কিভাবে কি করব বুঝতে পারতেছিলাম না। শুধু আমি না, আমার সাথে যারা ছিল তারাও কিছু বুঝতে পারতেছিল না তারা কি করবে। তো আমার বন্ধুরা সে গাড়িতে ঢুকে পড়ে এবং বসে আছে। তো সে বলতেছে আমি ভাবছিলাম তোর সাথে আসবো না, কিন্তু আসলাম, এখন আসে তো বিপদে পড়ে গেলাম। এমন সময় মাথায় একটা জিনিস কাজ করলো, কোনো কিছু খারাপ জিনিস আসলে লোহা বা আগুন কাছে থাকলে কোনো খারাপ কিছু কাছে আসতে পারে না। তো আমাদের গাড়ির সামনে একটা ড্যাশবোর্ড আছে, ড্যাশবোর্ডের ওখানে একটা ব্যাদ আছে। তো ব্যাদটা নিয়ে গাড়ির ফুয়েল ট্যাঙ্কের ওখানে ঢুকিয়ে দিয়েছি। ঢুকে দেওয়ার পরে সেখান থেকে তেল নিলাম, তেল নিয়ে ব্যাগটাতে আগুন ধরাই দিছি। কিছুক্ষণ পর দেখতেছি অনেক জোরে বাতাস বইতে শুরু করলো। প্রায় ফজরের আজান পর্যন্ত তারা সেখানেই ছিল। আজান দেওয়ার কিছুক্ষণের মধ্যেই তারা ধান ক্ষেতের নিচে নেমে চলে যায়। আর এই সময়টুকুর মধ্যে কোনো গাড়ি যাওয়া আসা করেনি, এবং আমরা কোন রোডের মধ্যে ছিলাম সেটাও আমরা বলতে পারতেছি না। পরবর্তীতে ড্রাইভারকে জিজ্ঞাসা করা হলো যে আপনি কোন রাস্তা দিয়ে যাচ্ছেন, যে একটা গাড়িও যাওয়া আসা করতেছে না। তখন ড্রাইভার বলতেছে মেইন রাস্তা দিয়ে যদি যেতাম তাহলে অনেক দূর ঘুরতে হতো আমাদের।
আমাদের, সেজন্য আমি গ্রামের রাস্তা দিয়ে চলে যাইতে চাইলাম। কিন্তু আমি তো জানি না যে লাশ যে গোসল করা হয়নি, সেটা আমাকে আপনারা বলেননি। তখন আমি ড্রাইভারকে বললাম, দেখেন, যেহেতু আপনারা প্রতিনিয়ত গাড়ি নিয়ে যান, তো আপনাদেরকে বিষয়গুলো তো আগে বলা উচিত আমাদেরকে। তখন ড্রাইভার বলতেছে, ঠিক আছে, আশেপাশে যদি কোনো মসজিদ থাকে তাহলে লাশটা গোসল করায় নিব। তখন আমি বললাম, দেখেন, ফজরের আজান তো দিয়ে দিল, তো এখন গোসল করার কোনো দরকার নাই। তারপরে আমরা গাড়ি নিয়ে রওনা দিয়ে খুলনার উদ্দেশ্যে চলে যাই। এর মধ্যে আমাদের আর কোনো সমস্যা হয়নি। তারপর আমার বন্ধুর বাসায় যাওয়া হয়, লাশটাকে জানাজা পড়ানো হয়। জানাজা পড়ানোর পরে কবর দেওয়া হয়। তারপরে আমরা দুই বন্ধু ঢাকার উদ্দেশ্যে রওনা দেই। কিন্তু পথে এরপরে আমাদের আর কোনো বাধা বিপত্তি হয়নি। এই ছিল ঘটনা। ভালো লাগলে পড়ে শোনাবেন। আসসালামু আলাইকুম। আমার বাসা সিরাজগঞ্জ জেলায়। আমি আমার সাথে ঘটে যাওয়া একটা সত্য ঘটনা আপনাদের সাথে শেয়ার করতে চাই। ঘটনাটি ঘটে 2024 সালের নভেম্বর মাসে। একদিন সন্ধ্যাবেলা আমিও আমার বন্ধুরা মিলে ঘোরাঘুরি করছিলাম। আমরা ঘুরতে ঘুরতে হিন্দুপাড়ার দিকে চলে যাই আর ওইখানে অনেকক্ষণ আড্ডা দেই। আড্ডা শেষে আমরা বাড়িতে চলে আসি। বাড়িতে আসার পর রাতের খাবার শেষ করে শুয়ে পড়ি। তো সেই রাতে আমি স্বপ্নে দেখি যে আমিও আমার দুইটা বন্ধু একটা জায়গায় যাই। জায়গাটা ছিল মরুভূমির মতো, চারদিক শুধু বালির পাহাড়। তখন স্বপ্নের মধ্যে আমি আমার বন্ধুদের বলি যে চল এখান থেকে। তখন ওরা বলে যে আর একটু পরে যাই। এরকম করতে করতে সন্ধ্যা নেমে আসে। তখন হঠাৎ আমি দেখি যে বালির পাহাড়ের ওইখান থেকে একটা বিশাল আকারের ভয়ঙ্কর একটা দানব আমাদের দিকে আসছে। এই দেখে আমরা ওইখান থেকে দৌড়াতে থাকি, কিন্তু আমি জোরে দৌড়াতে পারছিলাম না। তখন ওই দানবটা আমাকে ধরে ফেলবে, এমন সময় আমার ঘুম ভেঙে যায়। ঘুম ভাঙতেই দেখি আমার শরীর ঘেমে গেছে, আমি নড়াচড়া করতে পারছি না। তখন ঘড়িতে রাত 1:30 বাজে। এরকম স্বপ্ন দেখায় ঘুম আসছিল না। পরে কিছুক্ষণ জেগে থাকার পর আমার ঘুম আসে আর আমি ঘুমিয়ে যাই। হঠাৎ করে রাতে স্বপ্ন দেখায় তেমন ভয় পাইনি, বিষয়টা তেমন মনে ছিল না। কিন্তু পরের দিন রাতে ঘুমানোর পর আমি ওই একই স্বপ্ন দেখি গত রাতের মতো। সেদিনও আমার ঘুম ভাঙার পর দেখি আমার শরীর ঘেমে গেছে। পরপর 2 রাতে একই স্বপ্ন দেখায়। পরের দিন সকালে এই ঘটনাটা আমি আমার মাকে বলি। পরে মা বলে যে রাতে ঘুমানোর আগে দোয়া দরুদ পরে ঘুমাতে। মায়ের কথায় সেদিন রাতে আমি দোয়া পরে ঘুমাই, কিন্তু সেদিন রাতেও আমি একই স্বপ্ন দেখি। পরে আমি আমার মাকে বলি যে আমি আবার একই স্বপ্ন দেখেছি। আমার কথায় মা আমাকে বলে, আচ্ছা আমি তোর আঙ্কেলের সাথে কথা বলে ওনাকে আসতে বলি। আমার আঙ্কেল একজন ছোটোখাটো কবিরাজ। কথা মতো পরের দিন কবিরাজ আঙ্কেল আমাদের বাড়িতে আসে। উনি এসে আমাকে ডাকে, আমি ওনার কাছে যাই। পরে উনি বলে যে কি হয়েছে। ওনার কথায় আমি সব ঘটনা ওনাকে খুলে বলি। তারপর উনি আমার দিকে তাকিয়ে চোখ বন্ধ করে কি জানি পড়তে থাকে। তারপর চোখ খুলে বলে যে তেমন কিছুই হয়নি। সেদিন হিন্দু পাড়ায় যাওয়ায় জিনের বাতাস লাগে, যার কারণে স্বপ্নে আমি এই সব দেখেছি। তারপর আঙ্কেল বাবাকে বলে যে আপনি কিছুটা গরুর দুধ এনে দেন। ওনার কথায় বাবা বাজার থেকে দুধ কিনে আনে। বাবা দুধ নিয়ে আসায় কবিরাজ আঙ্কেল একটা বাটিতে কিছুটা দুধ নিয়ে চোখ বন্ধ করে কিসব পড়তে থাকে। তারপর আমার ঘরে গিয়ে দুধটুকু সারা ঘরে ছিটিয়ে দেয়। দুধ ছিটিয়ে দেওয়ার পর উনি আমার মাকে বলে যে ঘরটা বন্ধ করে দিলাম, আশা করছি আর কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ। আর আমাকে বলে যে আমি যেন কখনো ওই হিন্দু পাড়ার ওই দিকে না যাই। তারপর উনি চলে যান। এরপর অনেক দিন আর কোনো সমস্যা হচ্ছিল না। আমার আঙ্কেল আমার ঘরটা বন্ধ করে দেওয়ার পর আমার ঘরের বাইরে আরবিতে অনেক কিছু লিখে ঘরের বাইরে লাগিয়ে দেন। অনেকদিন পর একদিন আমাদের বাড়িতে অনুষ্ঠান করা হয়, অনেক আত্মীয় স্বজনদের দাওয়াত দেওয়া হয়। এদিকে বাড়িতে অনুষ্ঠান, অনেক লোক আসায় কারো ছায়া লেগে আরবিতে লেখা সেই জিনিসটা নষ্ট হয়ে যায়। আরবিতে লেখা সেটা নষ্ট হয়ে যাওয়ায় সেদিন কোনো সমস্যা হয়নি। বাড়িতে অনুষ্ঠান শেষ হয়, সবাই চলে যায়। সবাই চলে যাবার 1 কি 2 দিন পর আমি আবার একটা স্বপ্ন দেখি, কিন্তু এইবার একটা ভয়ঙ্কর স্বপ্ন দেখি। আমি দেখি আমার ঘরে খাটের পাশেই একটা জানালা আছে। আমি দেখি ওই জানালার ওই পাশ থেকে কেউ তার একটা হাত জানালা দিয়ে ঢুকিয়ে দিয়েছে আমাকে ধরার জন্য। হাতটা ছিল অনেক পোড়া ও ভীষণ ভয়ঙ্কর। এটা দেখে আমি স্বপ্নের মাঝেই সেই হাতটাকে একটা থাপ্পড় দেই। আমি থাপ্পড় দেওয়ায় মনে হচ্ছিল জানালাটা ভেঙে ফেলবে। এমন একটা অবস্থায় আমার ঘুম ভেঙে যায়। ঘুম ভেঙে যাওয়ায় আমি দেখি আমার শরীর ঘেমে গেছে, এমনকি আমি নড়াচড়া করতে পারছি না, কথা বলতে পারছি না। এভাবে অনেকক্ষণ যাওয়ার পর ফজরের আজান দেয়, আর তখন আমার শরীর
শরীরটা অনেক হালকা হয়ে যায়। মনে হচ্ছিল এতক্ষণ আমার ওপর কেউ বসেছিল। পরে সকালে আমি আমার মা বাবাকে সব ঘটনা খুলে বলি। সব শুনে মা বলে যে আজকেই একটা ভালো কবিরাজের কাছে যাব। তো কথা মতো সেই দিন বিকেলে মা বাবাকে নিয়ে একটা কবিরাজের কাছে যাই। কবিরাজের কাছে গিয়ে সব ঘটনা খুলে বলি। সব শুনে কবিরাজ বলে আচ্ছা আপনারা একটু অপেক্ষা করুন। এই বলে তিনি একটা শরীর বন্ধ করার তাবিজ দেন আর একটা বোতলে পানি পরে দেন আর বলে পানিটা আমাকে খাওয়ানোর জন্য। উনি আমার মা বাবাকে এটাও বলেন যে আমি যেন বেশি রাত পর্যন্ত বাইরে না থাকি। পরে বাবা মা বাড়িতে এসে আমাকে তাবিজটা পরিয়ে দেন। এরপর অনেক দিন হলো, আর কোনো সমস্যা হচ্ছে না। আল্লাহর রহমতে এখন ভালো আছি। তো এটাই ছিল আমার সাথে ঘটে যাওয়া ঘটনা। লেখার মধ্যে ভুল হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। সো লিসেনার্স, এই ছিল মোহাম্মদ ইব্রাহিম হোসেন ভাইয়ের ঘটনা। খুবই ভয়ঙ্কর একটা ঘটনা। অনেক ধন্যবাদ ইব্রাহিম ভাইকে নিজের সাথে ঘটে যাওয়া ঘটনা শেয়ার করার জন্য। লিসেনার্স, এবার আমরা পরের ঘটনায় চলে যাব। আসসালামু আলাইকুম ভাইয়া, আমার নাম শিখা, বাসা জামালপুর। আমাদের এলাকায় চেয়ারম্যানের 3 সন্তান। আমার বাসা থেকে তাদের বাসা কাছাকাছি, 4 কি 5 মিনিট সময় লাগে তাদের বাসায় যেতে। 3 বছর আগের ঘটনা। চেয়ারম্যানের 3টা সন্তান ছিল, একটা মেয়ে আর 2টা ছেলে। তার 3টা সন্তানই ঢাকায় পড়াশোনা করত। এক সময় রোজার মধ্যে ঈদের 3 দিন আগে তারা নিজ বাসায় ঘুরতে আসে। বাড়িতে এসে তারা এলাকার ছেলেদের সাথে আড্ডা দেয় ও ঘোরাফেরা করে। আমাদের এখানে একটা বড় নদী আছে, নদীর নাম ব্রহ্মপুত্র নদী। সেই নদীতে চেয়ারম্যানের ছেলে সহ আরো 5-6 জনের মতো সবাই ঘুরতে ঘুরতে নদীর ধারে চলে যায়। নদীর ধারে যাবার পর তখন সবাই বলে রোজার দিন আজকে সবাই নদীতে গোসল করব। তো কথা মতো সবাই রাজি হয় আর গোসল করতে নেমে পড়ে নদীতে। তখন দুপুর 12টা বাজে। ওরা সবাই গোসল করতে নামার কিছুক্ষণ পর হঠাৎ চেয়ারম্যানের আপন ফুফুতো ভাইকে কে জানি পানির নিচ থেকে পা টেনে ধরে। ওর পা টেনে ধরায় ও সবাইকে বললে সবাই হাসাহাসি করে বিশ্বাস করে না, কিন্তু একটু পরে সত্যি সত্যি ওকে কেউ পা ধরে পানির নিচ থেকে টানতে থাকে। তখন সে ডুবাডুবি করতেছিল, মনে হচ্ছিল ডুবে যাবে। এটা দেখে চেয়ারম্যানের ছেলে তাকে ছাড়াতে গিয়ে নিজেই ফেসে যায়। তখন উল্টো চেয়ারম্যানের ছেলের পা ধরে পানির নিচে টেনে নিয়ে যায়। ওকে পানির নিচে টেনে নিয়ে যাওয়ায় সেখানে থাকা বাকি 4 জন খোঁজাখুঁজি করে, কিন্তু তারা তাকে কোথাও খুঁজে পায় না। ওকে খুঁজে না পাওয়ায় পরে বাসায় খবর দেওয়া হয়। খবর পেয়ে তখনই তাড়াতাড়ি নদীর পাড়ে আসে। এদিকে মুহূর্তে তখন অনেক লোকজন এসে ভিড় করে নদীর পাড়ে। সবাই আসার পর নদীতে নেমে সেই ছেলেটাকে অনেক খোঁজাখুঁজি করা হয়, কিন্তু ওকে আর কোথাও খুঁজে পাওয়া যায় না। ঘড়িতে তখন বেলা 3টা বাজে। 3টার সময় ফায়ার সার্ভিস ডাকা হলো। তখন ফায়ার সার্ভিস আসে, খোঁজাখুঁজি শুরু করলো, কিন্তু তারাও কোথাও খুঁজে পেল না। এদিকে সন্ধ্যা নেমে আসে। তখন সবাই ইফতারের জন্য বাসায় চলে যেতে থাকে। সবাই বাড়িতে চলে গেল, তাদের আত্মীয় স্বজন আর আমাদের এলাকার লোক কেউ ইফতার করতে যায় না, নদীর ধারেই থাকে। তখন সন্ধ্যার পর জানা গেল যে ছেলেটা এমনি এমনি ডুবে যায়নি, ওকে পানির নিচের জিনেরা নিয়ে গেছে। তখন একজন কবিরাজকে নিয়ে আসা হয়। কবিরাজ এসে সারা রাত নদীর পাড়ে বসে অনেক কিছু পড়তে থাকে। কবিরাজ অনেক দোয়া কালাম পড়ে সেই জিনদের সাথে কথা বলে যে জিনরা ছেলেটাকে নিয়ে গেছে। তখন সেই জিন বলে তোদের সন্তানকে নিতে হলে আমাকে একটা গরুর রক্ত দিতে হবে। সেই জিনের কথায় তখন তারা রক্ত দিতে রাজি হলো। এভাবে একদিন পার হয়ে যায়, তাও তাকে খুঁজে পাওয়া যায় না। সকালবেলা যে জায়গায় ছেলেটাকে ডুবে গেছে সেই জায়গায় একটা গর্ত ছিল। কেউ জানতো না সেই গর্তটা অনেক গভীর ছিল। সেই গর্তে সেই ছেলেটাকে পুঁতে রাখা হয়েছে। ছেলেটাকে পানির নিচে গিয়ে মেরে ফেলছে, কিন্তু ওর লাশটাই ফেরত পাওয়া যাচ্ছে না। তাই কবিরাজ বলে গরু কিনে নিয়ে আসতে। তখন তারা একটা গরু কিনে আনে। রাতেই নদীতে রক্ত দিতে হবে। কবিরাজের কথা মতো গরু নিয়ে আসা হয় আর জবাই করে গরুর রক্ত কবিরাজ সেই গর্তের মধ্যে ঢেলে দেয়, কিন্তু তবুও রাতে তার আর লাশ পাওয়া যায় না। এভাবে কেটে যায় 2টা দিন। 2 দিন ছেলেটাকে ফেরত না পাওয়ায় আবারও ফায়ার সার্ভিস ডাকা হয়। তখন ফায়ার সার্ভিস এসে সারাদিন খোঁজার পরও পায় না। ছেলেটাকে খুঁজে না পাওয়ায় ফায়ার সার্ভিসের এক ভাই কোমরে দড়ি বেঁধে সাহস করে নদীর সেই গর্তে ডুব দেয়। উনি ডুব দেওয়ার পর পানির নিচে গিয়ে দেখে পানির নিচে মাটির সাথে ছেলেটাকে চাপ দিয়ে শুয়ে রাখছে। তখন তার লাশ উদ্ধার করা হয়। তার লাশ উদ্ধার করায় নদীর পাড়ে হাজার হাজার মানুষের ঢল নেমে যায়। 3 দিন পর ছেলেটার লাশ পাওয়া গেল। ছেলেটা অনেক সুন্দর ছিল। এভাবে না ফেরার দেশে চলে গেল। এই ভেবে সবাই আফসোস করতে লাগলো। এর আগেও 3 জন নদীর সেই একই জায়গাতে মারা গেছে। ওই ঘটনার পর থেকে এখন আর কোনো ছেলে পেলে সেই জায়গাতে আর যায় না। এটাই ছিল চেয়ারম্যানের ছেলের সাথে ঘটে যাওয়া ঘটনা, আর সেটাও আমি নিজের চোখেই দেখেছি। লিসেনার্স, এবার আমরা পরের ঘটনায় চলে যাব। আমার নাম শান্তি, আমি টাঙ্গাইলে থাকি। সালটা 2021। তখন আমি 10ম শ্রেণীতে পড়ি। 2021 সালের 25 জুন আমাকে বিয়ের জন্য দেখতে এসে হুট করেই আমার বিয়ে হয়। রাত 12টার পর বিয়ে হয় আমার।
আমার। বিয়েতে আমি রাজি ছিলাম না, কোনোভাবেই না, কারণ আমি তখন অন্য কাউকে ভালোবাসতাম। অনেক কান্নাকাটি করেও বিয়ে আটকাতে পারেনি, জোরপূর্বক ভাবেই আমাকে বিয়ে দেওয়া হয়। আমরা আমাদের বাড়িতেই ছিলাম, মানে পরে অনুষ্ঠান করে উঠিয়ে নিবে। যাই হোক, বিয়ে হয় ঠিকই, কিন্তু আমি আমার হাজবেন্ডকে কাছে আসতে দেইনি, সেও কিছু বলেনি। এভাবে বেশ কয়েকদিন চলে যায়। সে তো পুরুষ মানুষ, বিয়ে করেছে, কিন্তু বউয়ের কাছে আসতে পারে না। সে আমাকে কিছু বললে আমি খারাপ ভাষায় কথা বলতাম তার সাথে। এভাবে কেটে যায় বিয়ের 25 দিন। সে আর মানতে পারতেছিল না, তাই সে এক নানার কাছে ঘটনাটা শেয়ার করে। তারপর সেই নানা যেইভাবে হোক আমার পরিবারকে জানায়। আমাদের বিয়ে হওয়ার 25 দিনে আমার হাজবেন্ড আমাদের বাড়িতে আসতো। 2 দিন ধরে আসতেছে না। আমার আর হাজবেন্ডের ঘটনা জানার পর আমার মা আমাকে অনেক বকা দেয়, এমনকি পরিবারের সবার বকা খাওয়ায়। একসময় আমি চিন্তা করি আমি আর বেঁচে থাকবো না, কথা মতো সেটাই করি। ফ্যানের সাথে ওড়নাও পেঁচিয়েছিলাম, কিন্তু তখন পারিনি আমি। ব্যাপারটা আমার মা বুঝে যায় আর আমার রুমে তালা দিয়ে রাখে। আমাকে আর রুমে যাইতে দেয় না, বাইরে রাখে। তার পরের দিন ঈদ যে কেমন গেছে আল্লাহ ছাড়া কেউ জানে না। ঈদের দিন রাতে আমার হাজবেন্ড যায় সেই নানাদের বাড়িতে, আমাদের বাড়িতে আসে না। এদিকে রাতে আমাকে নিয়ে আমার বড় মা নিয়ে যায় হাজবেন্ডের নানা বাড়িতে, যেখানে হাজবেন্ড আছে। আমি ভিতরে যাইনি, নানাদের বাড়ির পিছনে দাঁড়িয়েছিলাম প্রায় 1 ঘন্টা। একটু চুল পরিমাণও সেইখান থেকে সরেও দাঁড়ায়নি। তখন প্রায় রাত 1টা বাজে। ভিতরে ওরা কি যেন কথা বলতাছিল। 1 ঘন্টা পর আমরা বাড়িতে চলে যাব। তখন বড় মা আমাকে ডাক দেয় আর একটু দূরে নিয়ে যায়। দূরে নিয়ে গিয়ে বড় মা আমাকে কি যেন একটা দোয়া পড়ে আমার শরীরে ফু দেয়। আমি সাথে সাথে অজ্ঞান হয়ে পড়ে যাই। আমার আর কিছু মনে নেই। জ্ঞান ফিরে দেখি আমি আমার রুমে, আমার পাশে একজন কবিরাজ বসে আছে। কবিরাজকে দেখে আমি কি হয়েছে জিজ্ঞেস করায় শুনলাম আমার উপর নাকি জিনের প্রভাব পড়েছে। আমার উপর জিনের নজর পড়ায় কবিরাজ আমাকে দোয়া কালাম পরে ফু দিয়ে চলে যায়। কবিরাজ চলে যাওয়ার পর আমি অনেক চিন্তা ভাবনা করলাম আর মনে মনে ভাবলাম কেন আমি আমার পরিবারকে এত কষ্ট দিচ্ছি, কেনই বা আমার হাজবেন্ডকে এত কষ্ট দিয়েছি। তার সাথে আমি মিল হয়ে যাব, আমি কষ্টে থাকলেও সবাই তো খুশি থাকবে। এসব ভাবতে ভাবতে অনেক রাত হয়ে যায়। তখন রাত প্রায় 3টা, আমি আর কথা বলতে পারছি না। তখনই আমি একটা অবাক করা ভয়ঙ্কর দৃশ্য দেখি। আমি দেখি অন্ধকার ঘর, আমার সামনে সাদা পাঞ্জাবির মতো পরা একজন বিছানার ওইখানে দাঁড়িয়ে আছে। ওটাকে দেখে আমি কিছু বলতে পারছি না, আবার অজ্ঞান হয়ে পড়ি। আমার যখন জ্ঞান ফিরে তখন সকাল হয়ে গেছে। সকাল হবার পর সারাদিন ভালোই ছিল। দিনের বেলা আর কোনো সমস্যা হয়নি, সমস্যা হয় সেদিন রাতের বেলা। রাত তখন 12টার উপরে মনে হয়। আমার হাজবেন্ড আমার কাছে আসবে, তখনই আমি আবার কথা বলতে পারি না। গত রাতের মতো দেখি সেই অবয়বটা বিছানার কোনায় দাঁড়িয়ে আছে। ওটা দেখে সাথে সাথে আমি জ্ঞান হারিয়ে ফেলি। সহজে আর আমার জ্ঞান ফিরে না। রাত প্রায় 2টা বাজে। তারপর রাতে আমাদের পাশের এলাকায় এক হুজুরকে ডেকে আনা হয়। হুজুর এসে জিনটাকে হাজির করেন। জিনটা হাজির হয়ে বলেন সে আমাকে ছাড়বে না, আমাকে নাকি নিয়ে যাবে। সেই জিনটা আরো বলে সে ছাড়া নাকি আরো 7 জন জিন আমার পিছে পড়ে আছে। সেই জিনের কথায় হুজুর বলেন সবাইকে চলে যেতে, কিন্তু জিনটা আমাকে কোনোভাবেই ছাড়বে না। সেই জিনের কথায় হুজুর তাদের বোতল বন্দি করার ভয় দেখায়। তারপর সাথে সাথে সেই জিনগুলো আমাকে ছেড়ে দেয় আর সবাই চলে যায়। জিনগুলো চলে যাবার পর আবার জ্ঞান ফিরে আসে। তারপর হুজুর আমাকে একটা তাবিজ দিয়ে চলে যায়। আলহামদুলিল্লাহ, তারপর থেকে আর কোনো সমস্যা হয়নি। 2024 সালে আমি এক ছেলের মা হই। এখন আলহামদুলিল্লাহ ভালো আছি। খুবই চমৎকার একটা ঘটনা। অনেক ধন্যবাদ শান্তি আপুকে চমৎকার একটি ঘটনা শেয়ার করার জন্য। লিসেনার্স, এবার আমরা পরের ঘটনায় চলে যাব। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? আমি সেতু নবাবগঞ্জ থেকে বলছি। আমি যে ঘটনা বলবো সেটা আমার সাথে ঘটেছে, তো কথা না বাড়িয়ে ঘটনাতে চলে যাই। আমরা এখন যে বাসায় থাকি এই বাসায় উঠেছি 3 বছর হতে চললো। প্রথম 1.5 বছর তেমন কোনো সমস্যা হয়নি। সমস্যা শুরু হয় 2024 সালের এপ্রিল থেকে। আমার ছোট ছেলের বয়স 1 বছর হবে। সে সুবাদে সবাই ভাবছি ওর জন্মদিনে মিলাদ পড়াবো, তবে সেটা বাসায় না, আমার বড় ছেলের মাদ্রাসায়। তাই আমার জামাইকে বললাম রাতে অফিস থেকে আসার সময় মিষ্টি নিয়ে আসতে, কারণ সে দিনে পারবে না, তার অফিস আছে, সে রাতে মিষ্টি নিয়ে আসে। তো প্রতিদিনের মতো আমরা সবাই রাতে শুয়ে পড়ি। রাত 12টা থেকে আমার ছোট ছেলে কান্না শুরু করে। তো আমি ওকে কোলে নিই। ছেলে একটু পরে কান্না থেমে যায়। ছেলেকে বিছানায় শুয়ে দেই। বিছানায় শোয়ালেই ও কান্না শুরু করে। পরে ছেলেকে পায়ের উপর নিয়ে আমি দেওয়ালের সাথে মাথা লাগিয়ে চোখ বন্ধ করি। আমি যখন চোখ বন্ধ করি দেখি জানালার কাছে কে যেন দাঁড়িয়ে আছে। চেহারা দেখতে অনেক ভয়ঙ্কর। আমি চোখ খুলে দেখি কেউ নাই। গরমের কারণে জানালাটা রাতে খোলাই রাখি। কয়েকবার আমি চোখ বন্ধ আর খুলি, দেখি চোখ বন্ধ করলে দেখি, চোখ খুললে দেখি না। তারপর
তারপর আমি আমার জামাইকে জানাই। সে বলে কিছু দোয়া পরে ছেলেকে ফু দাও, ঠিক হয়ে যাবে। আমি তাই করে ঘুমিয়ে পড়ি। সকালবেলা আমার জামাই বলে তাকে নাকি কে গলা চেপে ধরেছে, সে নাকি শরীরে সব শক্তি দিয়ে সরিয়েছে। তখন আমরা সবাই বুঝতে পেরেছি রাতে মিষ্টি নিয়ে আসার কারণে এমন হয়েছে। তারপর কিছুদিন আমাদের সাথে তেমন কিছু হয়নি। একদিন আমি দুপুরবেলা বাচ্চাকে নিয়ে শুয়ে আছি, ওই সময় বাসায় কেউ ছিল না। আমি ঘুমিয়ে আছি, আমি স্বপ্ন দেখছি যে কেউ আমার রুমে মারা গেছে, তাকে সবাই মিলে ধরে নিয়ে নামাচ্ছে। একটু পর ওই লাশটা বেঁকা হয়ে যাচ্ছে, তারপর আমাকে এসে ধরেছে। এরকম ভয়ঙ্কর স্বপ্নে আমার ঘুম ভেঙে যায়। তখন দেখি সত্যি সত্যি আমাকে ধরেছে। আমি কথা বলতে পারছি না, নড়াচড়া করতে পারছি না। একটু পর শুনতে পাচ্ছি আসরের আজান শুরু হচ্ছে। আজান শোনার সাথে সাথে তখনই ওইটা আমাকে ছেড়ে জানালা দিয়ে চলে যায়। এরকম আরো 2 দিন আমাকে ধরেছে, তবে যখন বাসায় কেউ থাকে না তখন। তারপর সূরা পড়ে ছেলেদের আমার শরীরে ফু দিয়ে ঘুমাতাম। আর একদিন রাতের বেলা আমি বাথরুম থেকে রুমে আসছি, তখন মনে হলো কেউ আমার পাশে দাঁড়িয়ে আছে, অথচ আমাদের বাসার সবাই তখন ঘুমিয়ে গেছে। আমি রুমে আসার কিছুক্ষণ পরে এমন পেটে ব্যথা শুরু হয়, আমি পেটের ব্যথায় নড়াচড়া করতে পারছি না। আমার জামাইকে ঘটনাটা বলায় সে কিছু দোয়া পরে ফু দেয়। কিছুক্ষণ পর ব্যথা কমে যায়। আরেকদিন মাগরিবের পর ছেলের জন্য ভাত নিয়ে রান্নাঘরে যাই। রান্নাঘরটা ছিল আমার শাশুড়ির রুমের পাশে। ভাত নিয়ে শাশুড়ির রুমে রেখে আমি আবার কয়েক সেকেন্ডের জন্য রান্নাঘরে যাই। রান্নাঘর থেকে রুমে এসে দেখি পুরো রুমে ভাত দিয়ে এলোমেলো হয়ে আছে। সবাইকে জিজ্ঞেস করলাম, কেউ কিছু জানে না। আর বিড়ালও আসে নাই, ভাতগুলো আর ছেলেকে দেই নাই। এই ঘটনা আমার ছেলের মাদ্রাসার হুজুরের বউয়ের সাথে বলি। উনি সব শুনে পানি পড়া দিয়েছিল, বলেছিল রুমে ছিটিয়ে দেওয়ার জন্য। আমিও কিছু সূরা পরে পানিতে ফু দিয়ে পানিগুলো রুমে ছিটিয়ে দিয়েছি কয়েকদিন। তারপর থেকে তেমন কোনো সমস্যা হয়নি। এই ছিল আমার নিজের সাথে ঘটে যাওয়া ঘটনা। ভালো লাগলে সবার সাথে শেয়ার করবেন। অনেক ধন্যবাদ সেতু আপুকে একটা ভয়ঙ্কর ঘটনা আমাদের সাথে শেয়ার করার জন্য। লিসেনার্স, এবার আমরা পরের ঘটনায় চলে যাব। আসসালামু আলাইকুম ভাইয়া, আমি সেতু, আমার বাসা বগুড়া। আমার চাচাতো বোনের সাথে ঘটে যাওয়া ঘটনাটা আপনাদের কাছে শেয়ার করব। অনেক বছর আগের কথা, 8-9 বছর হবে। আমার দাদির বাসায় এক মহিলা ছিল, ওকে আমরাও দাদি বলে ডাকতাম। তার কোনো সন্তান ছিল না। সেই হিসেবে আমার বাবা আমার বড় ভাই বোনদের অনেক আদর করত। সেই হিসেবে আমার এক দাদি তাদের বাসায় থাকতে দেয়, তার জন্য একটা আলাদা রুম করে। এভাবে সে দাদিটা ওখানে থেকে দিন কাটাতো। এভাবে অনেক দিন পর একদিন উনি অসুস্থ হয়। অসুস্থ হওয়ার এক সময় রাতে বের হন, উনি বাজারে যাবে বলে। কথা মতো বাজারে যান। বাজার থেকে আবার বাড়িতে আসার সময় সামনে পাশে একটা বাড়ির পাশে একটা পুকুর ছিল। উনি সেদিক দিয়ে আসার সময় পুকুরে পড়ে মারা যান। তার লাশ উদ্ধার করা হয় সকালে। আমার দাদির যার বাড়ির ওখানে তাকে কবর দেয় বাড়ির পাশেই। এভাবে অনেক বছর পার হয়ে যায়। বাড়িটাও একরকম অদ্ভুত হয়ে গেছে। আমার বাবার জেঠুতো ভাই এর বিয়ের দিন ভাই বিয়ে করতে গেছিল, তার সাথে কি জানি হয়েছিল। সেই বিয়ের দিন বাসর রাতে মারা যান। সে মারা যাওয়ায় তাকে পুকুরের পাশে কবর দেওয়া হয়। এভাবে চলতে থাকে অনেক দিন। এদিকে বাড়িটা বেশি ভয়ঙ্কর হয়ে যায়। যে বাসর রাতে মারা গেছে তার আপন বড় ভাইয়ের ক্যান্সার ধরা পড়ে। এভাবে তাকেও অনেক দিন চিকিৎসা নেওয়া হয় কুমিল্লাতে। বেশ কিছুদিন পর একটু একটু সুস্থ হয়েও একদিন রাতে হঠাৎ সে রাতে ঘুমের মধ্যে চোখ খুলে কি জানি দেখতে পায়, হাত ইশারা করে। তখন থেকে আরও তার অসুস্থতা বাড়ে এবং এক সময় উনিও মারা যান। উনিও মারা যাওয়ায় তাকেও পুকুর পাড়ে কবর দেওয়া হয়। তার 1-2 মাস পরেই 2021 সালে মার্চ মাসের শুরুতে এরকম একটা সময় আমিও সেদিন ছিলাম। আমার এক ছোট বোন, তার নাম বর্ষা, বয়স 10 বছর। ও এবং আমার পাড়ার সব পোলাপান ওই পুকুরে মাছ ধরতে গেছিলাম। সে পুকুরে নাকি অনেক বছর আগের অনেক মানুষ মারা গেছিল। ভয় পেয়ে কিন্তু সেগুলো আমরা আগে জানতাম না। আমরা কিছু না ভেবে মাছ ধরে আনি। তখন আমার চাচি তার মেয়ের মাছ ধরে আনা মাছগুলো রান্না করেছিল। মাছ রান্না করায় আমার চাচাতো বোন রাতে খাইছে। সে মাছ দিয়ে ভাত খাবার পর হঠাৎ রাতে তার জ্বর আসে। তার পরের দিন সকালে ভীষণ জ্বর থাকে, কিন্তু ওষুধ খাইলেও কোনো কাজ করে না। এভাবে 2 রাত চলে যায়। সেদিন রাতে নাকি সে উপরের দিকে তাকিয়েছিল। তখন তার মা দেখছে, বলছে এত রাত তাকায় আছিস কেন, ঘুমা এখন। কিন্তু ওনার কথায় কোনো সাড়া পেল না। এভাবে ওর মা ভয় পেয়ে যায়। তার পরের দিন সকালে চাচি পাড়ার লোকজনকে বলে ওনার মেয়ে মানে চাচাতো বোনের শরীরে ভীষণ ভার হয়ে গেছে, কিন্তু খায় না, কিছু খাইতেও পারে না। ওর এমন অবস্থা দেখে ওকে হাসপাতালে নিয়ে যায়। তারপর ডাক্তার ঔষধ দিল, তার কোনো কাজ হয় না।
এরকম দেখে ওকে বাড়িতে নিয়ে আসা হয়। সে রাতে দিন হঠাৎ তার মুখ থেকে কথা বন্ধ হয়ে যায়, কিন্তু তার সাথে যে ভয়ঙ্কর ঘটনা ঘটেছে সেটা ওর মা জানে না। কথা বন্ধ হয়ে যাওয়া দেখে ওর মা চিৎকার দিয়ে ডাকা শুরু করে। ওর মায়ের চিৎকারে পাড়ার লোক রাতেই ভিড় করে, কিন্তু ওর একটা হাত ইশারা করে উপরে দেখায় দেয় শুধু, কিন্তু কেউ জানতো না ওরে কি জানি ধরেছে। সবাই বলছে যে জ্বর আসছে তাই এমন করতেছে, কিন্তু না, ভয়ঙ্কর কিছু ওর সাথে ঘটে। তার পরের দিন সকালে মাথা নেড়া করে দেয়, কিন্তু ওর হাত ইশারাই করে। সে রাতে তার সারা শরীরে রক্ত চোষণ করে, চাকা চাকা ধরছে, শরীরে কোনো রক্তই ছিল না। সে হাত ইশারা করে বুকে হাত দিয়ে বোঝায় তাকে বুকে চেপে ধরে রাখছিল। শীতের রাতে এভাবে ইশারা করে সে নিস্তেজ হয়ে যায়। ওর ওই অবস্থা ওকে জামালপুর হাসপাতালে পৌঁছায়। মাত্রই সে উপরে তাকিয়ে হাত ইশারা করে, আর তখনই চাচাতো বোন চাচির বুকেই মারা যায়। এভাবে ওদের এক নজরে 1-2 মাস পর পর একই পরিবারের 6 জন মারা যায়। আমার যে বোন মারা গেল তার নাম ছিল বর্ষা। তার 6 দিনে মিলাদ পড়ায়। সে মিলাদ আমার জেঠাতো ভাই আমাদের বাড়িতে আনছিল ভাবির জন্য। ভাবির 5 কি 6 মাসের একটা 2 সন্তান ছিল। তাকে কুলে নিয়েই সে খাবারগুলো খাইছিল মিলাদে। তখন আমার ভাতিজি ভালোই ছিল। যখন খাবারটা আমার ভাবি মুখে নিয়েছিল তখন বলে ভাতিজি জোরে একবার নিঃশ্বাস নিয়েছিল, আর তখন সে মারা গেছে। কিন্তু ওর মা মানে ভাবি জানে না সে কেন মারা গেছে। ভাবি ভাবছে ও ঘুমিয়েছে ভেবে ওকে কোলে করে নিয়ে একটু ঘোরাঘুরিও করে। তো মারা আগেই গেছে সন্ধ্যার সময়। ও ঘুমাইছে ভেবে এখন তাকে শুয়ে রাখছে। পরে ওর মা আবার খাইছে, তখন খেয়াল করে এতক্ষণ হয়ে গেছে ও ঘুমায় আছে, ও এখনো উঠে না। এই ভেবে মেয়েকে তুলতে গিয়ে বুঝে ও বেঁচে নাই, মারা গেছে। তখন তাকেই রাতেই আমার চাচা যেটা ক্যান্সারে মারা গেছে আর বাসর রাতে মারা গেছে, ওদের কবরের পাশে আমার ভাতিজিকে কবর দেওয়া হয়। ওকে কবর দেওয়ার 3 মাসেই 3 জন মারা যায়। এই কাহিনীর মধ্যে আরো 2 জন মারা গেছে। একই ঘটনা ছিল, তাদেরই পরিবার, একই ঘটনা ঘটে। এভাবে বাড়িটা বেশি ভয়ঙ্কর হওয়াতেই বাড়িতে কবিরাজ আনে, মিলাদ পড়াইলো। তখন 2 বছর আর কোনো সমস্যা হয়নি, কিন্তু কেউ বুঝতো না বাড়িতে একটা কিছু ছিল। পরে অনেকজন বুঝে 3-4 মাসে 6 জন মারা গেল। এভাবে পরে ঠিক হয়, কোনো সমস্যা হয় না। একই পরিবার ও আত্মীয়জনের মধ্যে 6 জন মারা যাওয়ার আসল কারণ আজও অজানা। তবে ওদের মৃত্যু যে স্বাভাবিক ছিল না এটা সত্য। আমি আমার চাচাতো বোন বর্ষাকে অনেক মিস করি। ওর সাথে চলাফেরা, খাওয়া দাওয়া, কত কিছু করছিলাম। শেষমেশ ওকে হারাইতে হয়েছে। আমার বোনও মারা যাওয়া, সবার জন্য দোয়া করবেন। আমি জানি আমি সাজিয়ে লিখতে পারিনি, ঘটনাটা পড়ে আপনাদের একটু কষ্ট হবে, সেজন্য মাফ করবেন। ঘটনাটা কেমন লেগেছে জানাবেন। আসসালামু আলাইকুম। আপনার ঘটনাটা অনেক চমৎকার হয়েছে। আপনার ঘটনার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। লিসেনার্স, এবার আমরা আজকের শেষ ঘটনায় চলে যাব। আমার নাম শাওন, বাসা গাইবান্ধা জেলার কোনো একটি গ্রামে। ঘটনাটি ঘটে 2023 সালের গ্রীষ্মকালে, যখন সবেমাত্র এসএসসি পরীক্ষা দিয়েছি। গ্রীষ্মকালে গ্রামে লোডশেডিং অনেক বেশি হয়। আমার এসএসসি পরীক্ষা শেষ হয়েছে, তাই আমার রাত জেগে গেমস খেলার একটা বদ অভ্যাস হয়েছিল। প্রত্যেক রাতের মতো সেই রাতেও লোডশেডিং হয় এবং আমি রাতে গেমস খেলছিলাম। গেমস খেলতে খেলতে রাত তখন 3টা বাজে। আমার ফোনের ব্যাটারির চার্জ শেষ হয়ে যায় ও ফোনটি বন্ধ হয়। আমি ফোন রেখে ঘুমিয়ে পড়ি। আমি ঘুমানোর কিছুক্ষণ পর আমার পিঠে কেউ একজন থাপ্পড় মারে। আমার পিঠে থাপ্পড় মারায় আমার ঘুম ভেঙে যায়। ঘুম ভাঙতে আমি বিরক্ত হয়ে উঠে দেখি আমার রুমে কেউ নেই, আর এত রাতে কারো আসারও কথা না। তাই রাতে মনের ভিতর একটা চাপা ভয় নিয়ে ঘুমিয়ে পড়ি। সকালে উঠে বাসার সবাইকে এই কথাটি বলায় তারা বলে যে কেউ তখন আমার রুমে যায় নাই। আমার আর বুঝতে অসুবিধা হয় নাই এটা কি ছিল। এই ঘটনার কিছুদিন পরে রাতের বেলা আমি টয়লেটে যাই। আমাদের বাসা গ্রামে হওয়ায় টয়লেট একটু দূরে ছিল। আমাদের টয়লেটের পাশে ছোট্ট একটা বাঁশঝাড় ছিল। আমি টয়লেটে গিয়ে টয়লেটের দরজার ফাঁকা জায়গা দিয়ে সেই বাঁশঝাড়ের দিকে তাকাতেই দেখতে পাই একটি লাইটের মতো কিছু সেই বাঁশঝাড় থেকে বেরিয়ে কিছু দূর গিয়ে হাওয়ায় মিলিয়ে গেল। এটা দেখে আমি কিছুটা অবাক হই ও ভয় পাই। তারপর বাসার সবাইকে বলি, তারা আমার সব কথা শুনে তারা বলে কেউ ওই দিকে যায় না, আর আমি অলৌকিক কিছু একটা দেখেছি। এরপর থেকে আমার সাথে আর তেমন কিছু ঘটেনি। এটাই ছিল আমার সাথে ঘটা একটা সত্য ঘটনা। জানি না কেমন লাগবে আপনাদের কাছে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। এই বলে শাওন ভাই তার ঘটনাটি শেষ করেছে। অনেক ধন্যবাদ শাওন ভাইকে। আজকের মতো এখানেই শেষ। পরবর্তী ঘটনাগুলো শুনতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। লিসেনার সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি। আমরা সকলে যেন রবের পথে থেকে জীবন পার করে দিতে পারি। সো প্রিয় লিসেনার্স, ঘটনাগুলো ভালো লেগে থাকলে লাইক কমেন্ট করে আমাদের জানান, আর সাথে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমাদের চ্যানেলকে এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব আপনাদের। আপনাদের
লাইক, কমেন্টগুলো এবং সাবস্ক্রাইব আমাদের নতুন নতুন ঘটনা দিতে উৎসাহিত করে। সো প্রিয় লিসেনার্স, আপনাদের সাথে ঘটে যাওয়া ঘটনা পাঠাতে পারেন। আমাদের ডেসক্রিপশন বক্সে জিমেল আইডি দেওয়া আছে, bhutfmrat@gmail.com। অনেক ধন্যবাদ আপনাদের সবাইকে ধৈর্যের সাথে ঘটনাগুলো শুনে থাকার জন্য। আমরা আশা করি আপনারা আমাদের চ্যানেলকে এগিয়ে নিয়ে যাবেন অনেক দূর। আপনাদের এতটুকু ভালোবাসায় আমাদের কাম্য। সবাই ভালো থাকবেন।